জবরদস্তি করে ক্ষমতা আসলো, বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের জনগণ যখন তার গণতন্ত্র ভোটাধিকার দাবিতে লড়াই করছে, সংগ্রাম করছে, মাঠে লড়ছে, জীবন দিচ্ছে, তখন এই সরকার তাদের নামে মিথ্যে গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতৃবৃন্দ সহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দর নামে তারা গায়েবী মামলা দিয়ে হাজার হাজার মানুষকে জেলে পুরে রেখেছে। বন্ধুগণ, এই ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। জালিমের শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। গণতন্ত্র মঞ্চ যে গণসংযোগ, আজ কাল গণতন্ত্র মঞ্চ গণসংযোগ করবে, পরশু গণমিছিল হবে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা পরিষ্কারভাবে বলে গণতন্ত্র মঞ্চের লড়াই চলছে, এই লড়াই অব্যাহত রাখবে। আমরা দাবি করেছি বাংলাদেশের বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেই পথে না গিয়ে তারা জবরদস্তি করে নির্বাচন কমিশনকে দিয়ে একটি প্রতারণামূলক ইলেকশন করছে। বাংলাদেশের জনগণ এই ইলেকশন রুখে দেবে। বাংলাদেশের জনগণ 7 তারিখের নির্বাচন রুখে দেবে। গণতন্ত্র মঞ্চ সহ বিএনপি সহ সকলে আজকে রাজপথে লড়াই করছে, সংগ্রাম করছে, গণসংযোগ হচ্ছে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আজকের এই গণসংযোগ পূর্ব সমাবেশে বক্তব্য রাখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমান। আমি এই মুহূর্তে ইমরান ইমানকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সংগ্রামী উপস্থিতি, গণতন্ত্র মঞ্চের উদ্যোগে একতরফা ভোট বর্জনের ডাক দিয়ে আজকে যে গণসংযোগ, এই গণসংযোগ পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শরিক সংগঠনের সহযোদ্ধা ভাই বোনেরা, সংবাদ মাধ্যমের ভাই বোনরা, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই বাংলাদেশের নাগরিক। আপনারা জানেন বাংলাদেশে একটা ভোট আয়োজিত হতে যাচ্ছে। সেই ভোট আমরা আর মামুরা মিলে করছে আর কি। বর্তমান আওয়ামী লীগ সরকার 2014 সালে 2018 সালে একইভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় এসে জবরদস্তি করে আজকে নতুন করে এই রাষ্ট্র ক্ষমতা দখল করে বাংলাদেশের এই একতান্ত্রিক ক্ষমতা কাঠামোওয়ালা সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা এবং ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত রাখার যে ব্যবস্থা এখানে আছে, এই ব্যবস্থাকে ব্যবহার করে তারা আজকে একটা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে। বাংলাদেশে আমরা দেখেছি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। জনগণের ভোটের অধিকার, জনগণের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে ভূমিকা রাখার সুযোগ, সেই সুযোগ অন্যতম মাধ্যম ভোট। সেই ভোট আমাদের এখানে অনিশ্চিত ছিল সবসময়। এরপরেও আমরা এর মধ্যে ন্যূনতম একটা ব্যবস্থা করেছিলাম, একটা নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশের ভোট আয়োজনের মাধ্যম দিয়ে। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে গত কয়েকটা নির্বাচনে থেকে
যে বাংলাদেশে যারা ক্ষমতায় থেকে নির্বাচন করেছে তাদের কখনো হারানো যায় নাই। আবার একইভাবে দেখেছি বাংলাদেশে যখন একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তখন যারা আগে ক্ষমতায় ছিল তারা দ্বিতীয় পরের টার্মে আর ক্ষমতায় আসতে পারে নাই। এগুলো খুব সহজ হিসাব, যার মাধ্যমে স্পষ্ট হয় বাংলাদেশে আসলে একটা নির্বাচন ব্যবস্থা নাই। বাংলাদেশের এই যে ন্যূনতম নির্বাচনের জন্য যে আয়োজন করা হয়েছিল সেই ব্যবস্থাটুকু এই বর্তমান সরকার বর্তমানে উচ্চ আদালতকে ব্যবহার করে, সরকারের তফলিবাহক উচ্চ আদালত, সরকারের তফলিবাহক প্রশাসন, সরকারের তফলিবাহক আমলাতন্ত্র সমস্ত কিছু যখন এক ব্যক্তির অধীনে হয়ে যায় তখন সে তার যেমন খুশি তেমন করে থাকতে পারে। আমরা 73 সালে দেখেছি, আমরা আজকে 2023 সালে দেখছি, 2014 সালে দেখেছি, 18 সালে দেখেছি কিভাবে ভোটবিহীন জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করা যায়। আমরা 73 সালে দেখেছি ডিগ্রি দিয়ে ক্ষমতা বাড়ায় দেওয়া হয়েছে, পরে আর নির্বাচন দরকার নাই, তারা ক্ষমতা থাকবে। আর আজকে দেখছি একটা নির্বাচনের নামে একটা তামাশার মধ্যে দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করা যায়। বাংলাদেশ থেকে নির্বাচনকে তারা নির্বাচনে দিচ্ছে। আমরা এই ব্যবস্থা থাকতে দিতে পারি না। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক চরিত্রকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে নির্বাচনকে আমাদেরকে ধরে রাখতে হবে। এই বর্তমান আওয়ামী লীগ সরকার পরপর ভোট কেড়ে নিয়ে মানুষের ভোটের সুযোগ কেড়ে দিয়ে এবং একটা চোখের সামনে নীল নকশার নির্বাচন, যেই নির্বাচন একটা পাগলেও বোঝে যে এইখানে একটা কারচুপি হচ্ছে, এইখানে একটা সাজানো ব্যাপার ঘটছে, সবাই জানে, তারপরেও এইরকম চোখের সামনে চোখে তাকায় মিথ্যা কথা বলে। মানুষ কথাই বলে না, চোখের উপর পোল্টি মারা। বর্তমানে আওয়ামী লীগ সরকার জনগণের চোখের উপর পোল্টি মারছে, অবৈধভাবে ক্ষমতা দখল করছে এবং বাংলাদেশে আগামীতেও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য জনগণের ম্যান্ডেট দেওয়ার জন্য যে ব্যবস্থা আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করেছিলাম, আজকে এই বর্তমান আওয়ামী লীগ সরকার তা কেড়ে নিয়েছে। এরা যে এই ভোটবিহীন একটা সরকার আবার নতুন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চাচ্ছে, জনগণের এখন দায়িত্ব এসেছে এই সরকারকে বুঝিয়ে দেওয়া যে নতুন করে বাংলাদেশে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সেইটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। না কোনো মাফিয়ারা, না কোনো বহির্বিশ্ব, বাংলাদেশের জনগণই একমাত্র এই ক্ষমতা হস্তান্তর করার ম্যান্ডেট দিতে পারে, রায় দিতে পারে। তার যে আয়োজন সেইটা আজকে জনগণকে প্রমাণ করার সুযোগ এসেছে। বাংলাদেশের জনগণকে এখন দেখে দিতে হবে এই প্রহসনের নির্বাচন বাংলাদেশে হতে পারে না, এই প্রহসনের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না, এই প্রহসনের নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে না। আমাদেরকে আজকে আন্দোলন করতে হবে এই প্রহসনের নির্বাচনকে প্রতিহত করার, একই সাথে আমাদেরকে অঙ্গীকার করতে হবে এইরকম তামাশার নির্বাচনে আমরা ভোট দিতে যেতে পারি না। বাংলাদেশের জনগণ লড়াইয়ের ইতিহাস, বাংলাদেশের জনগণের বারবার তার মর্যাদার জন্য লড়াই করে জয়লাভের ইতিহাস আছে। সুতরাং আমাদেরকে এই ফ্যাসিবাদের নিকট, এই মাফিয়াদের কাছে পরাজিত হওয়ার সুযোগ নাই। এই মাফিয়াদের অধীনে কোন নির্বাচনে বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ ভোট দিতে যেতে পারে না। আমরা আহ্বান জানাতে চাই আগামীতে যারা বাংলাদেশে ভোট জানাতে বাঁচতে চান তারা এই ফ্যাসিবাদের এই সাজানো নকশায় এই তামাশার মধ্যে পা দিবেন না। আগামীতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন প্রতিহত করতে হবে, একই সাথে বলতে হবে এই তামাশার নির্বাচনে বা দেশপ্রেমিক মানুষ, বাংলাদেশের কোনো মর্যাদাপূর্ণ মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ভোট দিতে যেতে পারে না। সুতরাং আমরা জনগণকে বলবো আগামীতে বাংলাদেশ সরকার যদি অবিলম্বে তা ক্ষমতা হস্তান্তর করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন না করে এই প্রহসনের নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে যাবে না। আমরা ভোট বর্জন করতে চাই, আমরা গণতন্ত্র মঞ্চে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে যদি নির্বাচন করতে হয় তাহলে এই বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে, তবেই বাংলাদেশে সুষ্ঠুভাবে ভোট হওয়া সম্ভব। বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে নির্ধারণ করবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কারা করবে। সেই আন্দোলন, সেই বর্জনের ডাক দিয়ে আপনাদেরকে এইখানে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সবার সাথে এবং সমাবেশ এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সিনিয়র যুগ্ম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি। আমি কামাল উদ্দিন পাটোয়ারিকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি।
শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে চলো রে চলো, গণসংযোগ প্রোগ্রামের চলো চলো রে চলো। থেকে আজকে এখনকার আলোচনা সভা আজকে সভার শ্রদ্ধাভাজন সভাপতি এবং স্টেজে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির পক্ষ থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আশুফাত তরফের পক্ষ থেকে আমার শুভেচ্ছা সালাম গ্রহণ করুন। সংগ্রামী সাথীরা, আমি বেশি বলবো না, আমি কিন্তু দুটো কথা বলবো। পৃথিবীতে যদি কোনো মেডেল দাও, আমরা জানি ডক্টর ইউনূস ভালো কাজ করেছেন বলে উনি মেডেল অমৃত স্যার ভালো কিছু করেছেন বলে উনি মেডেল পেয়েছেন। আমরা যারা মেডেল নির্ধারণ করেন তাদের কাছে অনুরোধ করব আমাদেরকে একটা মেডেল দেওয়ার জন্য। কেন দিতে হবে সে মেডেল? সে মেডেল দিতে হবে এই দেশের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি নির্বাচন না করে 14 সালে ক্ষমতা এসেছেন, যিনি নির্বাচন না করে 18 সালে ক্ষমতা এসেছেন এবং এই দেশের জনগণের ভোটের তোয়াক্কা করেন নাই, সেই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নোবেল যারা দেন তাদের কাছে অনুরোধ করব আমাদের প্রধানমন্ত্রীকে একটা নোবেল দেন। কেন দিবেন? বাইরে সকালে ঘুমের থেকে উঠে আবার রাত্রে ঘুমাইতে যাওয়া পর্যন্ত হেসে হেসে যেভাবে মিথ্যা কথা বলেন, আমি পৃথিবীর কোথায়ও কোন রাজনৈতিক নেতাকে দেখি নাই এভাবে মিথ্যা কথা বলার জন্য। আমাদের প্রধানমন্ত্রী, অনির্বাচিত প্রধানমন্ত্রী হেসে হেসে সুন্দর করে বিশ্বাস করার কথা বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বলে। প্রবন্ধীদের থেকে অনুরোধ করবো মিথ্যার জন্য, মিথ্যা কথা বলার জন্য আমাদের দেশের এক মিথ্যাবাদীকে একটা নোবেল পুরস্কার দেওয়ার জন্য। সংগ্রামী সাথীরা, উনি কালকে বলছেন এত বড় একটা সংগঠন, তিনবার দেশের ক্ষমতা ছিলেন ভোটের মাধ্যমে, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী কুলাঙ্গার বলেন। আরে কুলাঙ্গার কি তারেক না কুলাঙ্গার আপনি? শেখ মুজিব আপনাকে রেখে দিয়েছেন কুলাঙ্গারি করার জন্য, আপনার আরেকজনকে কুলাঙ্গার বলেন, আরেকজনকে কুলাঙ্গার বলতে আপনি পারেন না। এটা একটি দেশের প্রধানমন্ত্রীর উক্তি নয়। আপনারা বলেন 70% লোক আনবেন নির্বাচনের দিন, আরে নির্বাচন হলে তো আপনার 70% লোক আনবেন। এই দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। গণতন্ত্র মঞ্চের নেতারা যতক্ষণ উপস্থিত আছেন, যতক্ষণ রাস্তায় আছেন, গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীরা যতক্ষণ আছে, আপনাকে ভোট করতে দেওয়া হবে না। এটা লেখে রাখেন আপনি। 70% ভোট এত সহজ কথা না। আরে আপনি দেখেন না ভাই, একটা নির্বাচন দেন বেশ পাবে, কয় % ভোট আপনি পান? মানুষকে কালকে দেখেছি ওনারা এলাকায় এলাকায় মিছিল করেছে, সব মহিলা মানুষকে নিয়ে নেয়। আরে 200 টাকা দিলে তো মহিলা পাওয়া যায়। এত দুর্ভাগ্য আওয়ামী লীগের 15 বছর ক্ষমতা থাকার পরেও 21 বছর পরে ক্ষমতায় এসেছে। স্বাধীনতার পতাকা উত্তোলক আশুফাত আব্দুল আহমেদের একটি ভোটের কারণে আপনি 21 বছর ক্ষমতায়
21 বছর পরে ক্ষমতায় এসেছিলেন। সংগ্রামী সাথীরা, সেই হাসিনাবাদের আপনি 70% লোকের কথা বলেন, 70% লোক না, আপনার পক্ষে এই দেশের এখন 2% লোক আছে কিনা এটা আমরা বলতে পারতেছি না। সংগ্রামী সাথীরা, আপনি বলেন মুক্তিযুদ্ধের চেতনা, আপনার নাকি মুক্তিযুদ্ধের চেতনা কোথায় ছিলেন মুক্তিযুদ্ধের সময়? আমরা তো জানি আপনি কোথায় ছিলেন, আপনার বাবা কি করেছে আমরা কিন্তু জানি। এই গণতন্ত্র মঞ্চ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই গণতন্ত্র মঞ্চ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই গণতন্ত্র মঞ্চের যে নেতৃবৃন্দ আছেন, কমরেড সাইফুল হক, জুনাইদ সাকিব, আসম আব্দুল, শহীদুদ্দিন মাহমুদ সোপান, শহীদুল্লাহ কাইসার সহ এরা একজন প্রকৃত খাঁটি মুক্তিযোদ্ধা। এরা মুক্তিযুদ্ধের সংগঠন, গণতন্ত্র মঞ্চ মুক্তিযুদ্ধের। এখানে কোন রাজাকারের ঠাঁই পাবেন না। আপনারা কি করেন? আপনার দলের অবস্থা কি? আপনার দলের অবস্থা তো এখন অর্ধেক হলো রাজাকার। আওয়ামী লীগের এখন অর্ধেক হলো রাজাকার। গণতন্ত্র মঞ্চ রাজাকারকে প্রশ্রয় দিবে না। গণতন্ত্র মঞ্চ সঠিকভাবে নির্বাচন করবে। নির্বাচনের জন্য আমরা বারবার একটা কথা বলছি, আমরা বারবার বলছি শাসনতন্ত্র পরিবর্তনের কথা। কেন শাসনতন্ত্র পরিবর্তনের কথা বলছি বুঝতেছেন? এখন বুঝতেছেন? এখন শাসনতন্ত্র পরিবর্তন না করে যদি নির্বাচন কিভাবে হবে এটার সিদ্ধান্ত যদি না নিতে পারে, প্রতি 5 বছর পর পর এরকমের হবে। স্বাধীনতার উপকার যারা সিরাজুল আলম খান বলে গেছে যে 2 পক্ষের পার্লামেন্ট করে উচ্চ কক্ষ থেকে এই জাতীয় নির্বাচন করার জন্য দায়িত্ব দেওয়ার জন্য। তাহলে কিন্তু 5 বছর পর পর এইভাবে হয় না, জোর করে ক্ষমতা থাকতে পারে না। আমরা করবো স্থায়ী নির্বাচনী একটা ব্যবস্থা করার জন্য, আমাদের সংবিধান পরিবর্তন করার জন্য। সংগ্রামী সাথীরা, সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র মঞ্চ যেভাবে হোক এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে অবশ্যই 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 ক্ষমতায় আসবেন আসবেন আসবেন। সংগ্রামী সাথীরা, আমরা সংবিধান এবং এই সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো। গণতন্ত্র মঞ্চে একজন নেতা কর্মী থাকা অবস্থায়ও আপনাকে নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আসম আব্দুল স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আব্দুল আমাদেরকে বলে দিয়েছেন, রাস্তায় থাকো, এই বেশিরভাগকে হটাও, বুকের রক্ত দাও, এই বেশিরভাগকে হটাও। এই বেশিরভাগকে হটানোর জন্য সংবিধানের পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তনের মধ্যে দিয়ে এই বেশিরভাগ হটবে, ভবিষ্যতে আর কোনো বেশিরভাগ আসবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মেহনতি মানুষের জয় হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক, গণতন্ত্র মঞ্চ জিন্দাবাদ। সংগ্রামের সাথে এবং সমাবেশের এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য জনাব আকবর আলী খান। আমি আকবর আলী খানকে এই মুহূর্তে বক্তব্য রাখবার জন্য আমি আকবর খানকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চ আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণসংযোগ এবং তার পরবর্তীতে একটি মিছিলের আয়োজন করেছে। আপনারা জানেন
আগামী 7ই জানুয়ারি দেশে নাকি একটি নির্বাচন হবে, নির্বাচন কমিশন সেরকম একটি তফসিল ঘোষণা করেছেন। আমরা যারা দেশের মানুষ আমরা জানি বুঝি নির্বাচন মানি জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। একাধিক প্রার্থী থাকবে, একাধিক দল থাকবে, সেই দল থেকে জনগণ তার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবে। বাংলাদেশের গত 15 বছর ইতিহাস যদি দেখা যায়, আমি 14 থেকেই যদি ধরি, 2014 সালে ওনারা জনপ্রতিনিধি নির্বাচিত করার কোনো সুযোগ দিলেন না। সরকার গঠন করার জন্য 151টি সিট লাগে, ওনারা 153 জন বিনা ভোটে নির্বাচিত হলেন। এরপর উনি 5 বছর ক্ষমতায় থাকলেন। 18 সালে আবার যখন নির্বাচনের সময় আসলো, উনি দেশের রাজনৈতিক দলের সাথে সংলাপ করতে চাইলেন। মানুষকে বললেন 14 সালে যা হওয়ার হয়েছে 18 সালে সেরকম হবে না। সংলাপ হলো, আমার স্পষ্ট মনে আছে 2018 সালের 6 নভেম্বর আমরা তৎকালীন বাম গণতান্ত্রিক জোট, এখানে সাকিব ভাই আছেন, আমরা শেখ হাসিনার সাথে সংলাপে বসলাম। সেই সংলাপে শেখ হাসিনা বললেন যে 14 সালে যা হওয়ার হয়েছে, আপনারা এবার একটি সুষ্ঠু নির্বাচন দেখতে পাবেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমার প্রতি আপনারা আস্থা বিশ্বাস রাখেন। আমি দেশের মানুষকে এবার একটি সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিব। দেশের মানুষ ওনাকে একটু বিশ্বাস করলেন, ঠিক আছে এবার যদি সুষ্ঠু নির্বাচন দেয়। আমরা কি দেখলাম, 2018 সালে 30 ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। 29 ডিসেম্বর রাতের আধারে সেই ভোট বাক্সে ভরে ওনারা সকাল 10টা-11টায় নির্বাচন হয়ে গেছে, বিজয় অর্জন করেছে। ওনাদের ইচ্ছে মতো ওনারা বিভিন্ন আসনে বিজয় ঘোষণা করলেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যার দোহাই দিয়ে যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিয়েছিলেন, উনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উনি তার আগে বলেছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দিবেন। জনগণ ওনাকে বিশ্বাস করে ওনার কথা আস্থা রেখে ভোট দিয়েছিল। ভোটের অবস্থা এখন কি দাঁড়িয়েছে আপনারা জানেন। আর 10 টাকা কেজি চাল সে তো ধরা ছোঁয়ার বাইরে। এই শেখ হাসিনা সহ ওনার সরকারের মন্ত্রী এমপিরা এই পর্যন্ত মিথ্যা বলেন। আজকে ফেসবুকে দেখলাম মানুষ ফেসবুকে লিখেছে সতর্কবাণী। সতর্কবাণীটা কি? যদিও এটার প্রতীকী, তারপরও বলি, বলেছে যে সমস্ত মা বোনেরা গর্ভবতী ওনারা দয়া করে এই বর্তমান সরকার যে একটি একতরফা নির্বাচন করতে যাচ্ছে, এই নির্বাচনের বক্তৃতা শুনবেন না। আমাদের গ্রামে গঞ্জে প্রচলিত আছে, গর্ভবতী মায়েরা কোরআন শরীফ পড়বে, বই পড়বে, মহামনীষীদের বই পড়বে, গর্ভের সন্তান নাকি পরবর্তীতে বিদ্যান হবে, সেই সংস্কৃতি আছে। এই সরকার এত মিথ্যাচার, এত সততা করে তাদের বক্তব্য যাতে না শুনে সমাজের ভিতরে, দেশের মানুষের ভিতরে এই আশঙ্কা দেখা দিচ্ছে তার পরবর্তী প্রজন্ম গর্ভে থেকেই যাতে মিথ্যাবাদী হয়ে না জন্মায়। বন্ধুগণ, সেই শেখ হাসিনা আবার এই 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে,
বাংলাদেশের প্রায় 60টি বিরোধী রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তারা বলে আসছে বিগত দিনের অভিজ্ঞতায় কোন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিন্তু এই সরকার জনগণের এবং এই 60টি বিরোধী রাজনৈতিক দলের প্রস্তাবকে উপেক্ষা করে একতরফা ভাবে দমন পীড়নের মাধ্যমে আরেকটি নির্বাচন করতে যাচ্ছে। এই 28 অক্টোবরের পর থেকে এই পর্যন্ত আপনাদের কাছে ঘটনা পরিষ্কার। সরকার পরিকল্পিতভাবে বিরোধী দলের উপর জোর চাপানোর জন্য পরিকল্পিতভাবে নাশকতা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আগুন সন্ত্রাসী সৃষ্টি করে নির্বিচারে সেগুলি বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপিয়ে প্রায় 25,000 বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করে ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছেন। বন্ধুগণ, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ফাঁকা মাঠে অনেক সময় গোল দেওয়া যায় না, হোঁচট খেয়ে পড়ে যায়। এই সরকার আগামী 7 জানুয়ারি নির্বাচনের আগেই হোঁচট খেয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে। উনি ফাঁকা মাঠেও গোল দিতে পারবেন না। নিজেদের ক্যান্ডিডেটকে বিজয়ী ঘোষণা করার জন্য দামি প্রার্থী নানাভাবে প্রতারণা করে যে নির্বাচন খেলা ওনারা মঞ্চস্থ করতে যাচ্ছেন, দেশের মানুষ সেখানে ভোট দিতে যাবে না। আমরা গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ 60টি রাজনৈতিক দল বলছি, জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে, নির্বাচন বর্জন করেছে। এই নির্বাচন অনুষ্ঠান করে দেশের হাজার হাজার কোটি টাকা আপনি নষ্ট করবেন না। এমনিতেই দেশের মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে আছে, বাংলাদেশের রিজার্ভ নাই, আগামী দিনে কিভাবে চলবে তার খবর নাই। আপনি নির্বাচন করে, অবৈধভাবে নির্বাচন করে, একতরফাভাবে নির্বাচন করে, দমন পীড়ন করে আবারও আপনার অবৈধ ক্ষমতাকে আবার আপনি নবায়ন করতে চান। জনগণ সেদিকে যাচ্ছে না। আপনারা কথায় কথায় বলেন উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে, আপনাদেরকে নাকি 70% মানুষ চায়। সাহস থাকে তো নিরপেক্ষ, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি নির্বাচন দিন। সেই নির্বাচনে যদি আপনি বিজয়ী লাভ করেন, গণতন্ত্র মঞ্চ সহ দেশের মানুষ আপনাদের সেই রায় মেনে নেবে। কিন্তু আপনারা সেদিকে হাঁটছেন না। একদিকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, ফরমায়েশি সাজা দিচ্ছেন, প্রমাণিত হয়ে গেছে এই সমস্ত সাজা আপনারা পরিকল্পিতভাবে অন্যায়ভাবে এই সাজা দিচ্ছেন। বিচার বিভাগ সহ সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে, নির্বাচন কমিশনকে যেভাবে আপনি ব্যবহার করছেন এর জবাব আপনাকে দিতে হবে। বাংলাদেশের মানুষ অতীতের মতো আগামী দিনেও আপনাদেরকে গণ আদালত করে, গণশুনানি করে এই অবৈধ কর্মকাণ্ডের বিচার করবে। এখনো সময় আছে। নির্বাচন কমিশনকে বলছি, আপনার ঘাড়ের উপর চাপ থাকলে নৈতিক দায়িত্ব নিয়ে এই নির্বাচন স্থগিত করে আপনি সেই প্রজ্ঞাপন জারি করুন। তা যদি না পারেন, নির্বাচন কমিশন থেকে এখনো সুযোগ আছে, পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন। এই সরকার আপনাদের ঘাড়ে চাপ দিয়ে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে দেশে একটি অসাংবিধানিক কাজ করতে যাচ্ছে, যার দায় থেকে আপনারা এড়াতে পারবেন না। বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। তবে আন্দোলন সংগ্রাম আমরা জারি রাখবো। 7 জানুয়ারি পর্যন্ত আমরা রাজপথে থাকবো। দেশের মানুষকে আহ্বান করব, সমস্ত শ্রেণী পেশার মানুষ, আপনাদের যদি ন্যূনতম চেতনা থাকে, দেশপ্রেম থাকে, আপনাদের ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে এবং আত্মমর্যাদা থাকে, তাহলে এই সরকারের এই 57 নির্বাচনে, নীল-নকশার নির্বাচনে আপনারা যাবেন না। 5 বছর পর একদিন আপনারা রাজা হন, সেই রাজার ক্ষমতা আপনারা দেখিয়ে দিবেন। আগামী 7 জানুয়ারিতে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে এই নির্বাচনকে ভুয়া প্রমাণিত করে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
বাংলাদেশ স্বাধীনতা সমাবেশ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব হাইবুর রহমান রিজু। আমি হাইবুর রহমান রিজুকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। জুলুম নির্যাতন থেকে মুক্তির আকাঙ্ক্ষায় যে লড়াই চলছে, সে লড়াইয়ের সংগ্রামী উপস্থিতি, সবাইকে সংগ্রামী অভিনন্দন। বক্তৃতা আসলে কি ভাষায় করব, ভাষাই খুঁজে পাচ্ছি না। দেশে যা সংগঠিত হচ্ছে, সংগঠিত হতে যাচ্ছে, পৃথিবীর কোনো ভাষা দিয়েই এটাকে প্রকাশ করা যায় বলে আমার কাছে মনে হয় না। ভোরবেলা পেনের মধ্যে মা তার শিশু সন্তান বুকে জড়িয়ে ধরে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। না জানি এই ঘটনা তদন্তে, এই পৈশাচিক ঘটনার তদন্তে জজ মিয়ার মতো আবার কোনো নাটক না হয়। হয়তো বা নাটক করার জন্যই এই ধরনের পৈশাচিক কর্মকাণ্ড সংগঠিত করা হচ্ছে। খুব পরিষ্কার ঘোষণা দিয়ে সব করা হচ্ছে। শেখ হাসিনা একবার বলেছিলেন, আমি ছাড়া আমার দলের সবাইকে টাকা দিয়ে কেনা যায়। অর্থাৎ টাকায় কেনা বেচা হওয়ার মতো এমন কিছু চোর ডাকাতের সর্দার নেই। নিজেই স্বীকার করেছেন তার দলটা কি। স্বাধীনতার আগে তার পিতা বলতেন, আমার দল লাইসেন্স পারমিটের দল। আর স্বাধীনতার পর বলেছে চার্টাররা সব চেটে খেয়ে ফেললো, চার্টারের দল। সেই দল আবার ঘুরে ফিরে অনেক কষ্ট করে ক্ষমাতে কাকুতি মিনতি করে বাংলাদেশের মানুষের কাঁধের উপর সিন্দাবাদের বুড়ির মতো চেপে বসে আছে এবং যা করছে। ভোটের চিত্র আপনারা কি দেখছেন? অদ্ভুত অদ্ভুত ঘটনা। সোনার কেজি 1050 টাকা, 20 কেজি সোনার দাম 21,000 টাকা, 300 বিঘা জমি। না হলফ নয়, কেউ যদি বাপের নাম লিখে নাও দেয়, বাড়িতে ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে আবার সেটা পূরণ করা হচ্ছে। এই নির্বাচনে আগের থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন শেখ হাসিনা, দামি নির্বাচন। আসলে আমি বলি এটা ঘরের গাভী আর বাছুরের নির্বাচন, গাই বাছুরের নির্বাচন হচ্ছে ভাই। এটা কোন ভাষাই এটাকে সংজ্ঞায়িত করতে পারবেন না আপনি। যে গাই বাছুরের নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে, এই নির্বাচন নিয়ে আবার আস্ফালন গতকাল শেখ হাসিনা করেছেন। কিসের জোরে? উনার খুঁটির জোরে একটাই, ঘুষ দুর্নীতি, টাকা পয়সা, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট করে উনি দেশের মধ্যে যে কয়েক লক্ষ লুটেরা নতুন ধনিক শ্রেণী তৈরি করেছেন, তাই হচ্ছে শেখ হাসিনার ক্ষমতার উৎস। আমরা গণতন্ত্র মঞ্চ পরিষ্কার ভাবে বলেছি, আমরা এদেশে অনেক সরকার পরিবর্তন দেখেছি, অনেকবার সরকার পরিবর্তনের আন্দোলন করেছি, সরকার হটাইছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। কিন্তু যে সরকার আছে সেই সরকারই একই আচরণ করেছে। সেই কারণেই গণতন্ত্র মঞ্চ স্লোগান তুলেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার ব্যবস্থার পরিবর্তনের লড়াই করতে হবে। আমরা গণতন্ত্র মঞ্চ
তৈরি করা হয়েছে, অনেক ভালো ভালো কথা বলে আবার জনগণের সমস্ত ক্ষমতায় কেড়ে নেওয়া হয়েছে। যে সংবিধান অনেক একটি দুর্বোধ্য সংবিধান, এই সংবিধানকে বহাল রেখে এই সংবিধানের সংস্কার না করে আসলে এই জাতির ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা কোনোটাই নিরাপদ নয় বন্ধুরা আমার। সেই কারণেই ঐতিহাসিক কারণে, অনিবার্য কারণে 52 বছর অভিজ্ঞতা, বাংলাদেশের স্বাধীন বাংলার অভিজ্ঞতা নিয়ে গণতন্ত্র মঞ্চ পরিষ্কার ভাবে 31 দফা ঘোষণা করেছে। আর সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার পতন প্রয়োজন। কর্তৃত্ববাদী একদিনের শাসনের অবসানের যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে, এই লড়াই চলবে যতদিন পর্যন্ত না এদেশের মানুষ জয়যুক্ত না হবে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম জারি থাকবে। সবাইকে ধন্যবাদ। সংগ্রামের সাথে এবং সমাবেশ, গণতন্ত্র মঞ্চের সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। বন্ধুগণ, এই মুহূর্তে বক্তব্য রাখবেন শহীদুল্লাহ কায়সার। আজকের গণসংযোগ কর্মসূচির বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, গণতন্ত্র মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আচ্ছা, একটা কথা আপনারা কি জানেন? যাদের বয়স বেশি তারা হয়তো জানবেন, 70 সালে যে নির্বাচন হয়েছিল শুনেছেন আপনারা? সেই নির্বাচনে কারা ছিল ক্ষমতায়? সামরিক সরকার না আওয়ামী লীগ সরকার? কারা ছিল? সামরিক সরকার। আপনারা বলতে পারলেন না। ইয়াহিয়া খান ছিল ক্ষমতাতে। আমি কাজী হাবিবুল আউয়ালের উদ্দেশ্যে বলছি, তখন এত বড় নির্বাচন কমিশন ছিল না। নির্বাচন কমিশনের যে ভবন এখন আছে সেই ভবনও ছিল না। এলোকোর আন্ডারে নির্বাচন হয়েছিল, সরকারি অফিসাররা সেই নির্বাচন কন্ডাক্ট করেছিল। তখন যদি আমার ভোট আমি দিতে পারি, তখন যদি নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে, তাহলে এই 53 বছর পর এখন এই স্বাধীন বাংলাদেশে সেই নিরপেক্ষ নির্বাচন হবে না কেন? এই প্রশ্ন আজকের ক্ষমতাসীনদের কাছে, এই প্রশ্ন হাবিবুল আউয়ালের কাছে। এলাকার আন্ডারে সার্কেল অফিসাররা যদি করতে পারে, আপনি স্বাধীন বাংলাদেশের নির্বাচন কমিশন, আপনি দায়িত্ব পালন করছেন, আপনি সকল রাজনৈতিক দলকে এই নির্বাচনে কেন অংশগ্রহণ করানোর থেকে ব্যর্থ হলেন? পারলেন না কেন? আপনার এই ব্যর্থতার জন্য আপনি অবিলম্বে পদত্যাগ করুন। আর যারা ক্ষমতাতে আছে তারা কারা? সামরিক সরকার না গণতান্ত্রিক সরকার? বলেন তো আপনারা। অগণতান্ত্রিক সরকার, এরা ফ্যাসিবাদী সরকার, এরা আইয়ুব খান আর ইয়াহিয়া খানের সেবা আরো ভয়ঙ্কর। তখনকার সময় যে পুলিশ ছিল, আজকের পুলিশের যে আচরণ, এই আচরণ যদি তখন হতো তাহলে আওয়ামী লীগ 70 সালের নির্বাচনে জয়লাভ করতো না। বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচিত হতো না। পাকিস্তানিরা অনেক ভালো আচরণ করেছিল সেদিন। পুলিশরা এভাবে এই মারধর করে নাই মিছিলের উপরে। পুলিশরা এই তখনকার যারা প্রশাসনে ছিল তারা 2 বছর 2.5 বছর করে সাজা দেয় নাই। টেলিভিশন খুললেই দেখি হাবিবুল নবী সোহেলের 2 বছর কারাদণ্ড, অমুক নেতার 3 বছর কারাদণ্ড, অমুক নেতার 6 মাস কারাদণ্ড। এসব কারা করে? এরা সামরিক ট্রাইব্যুনালে করা সম্ভব। একটি স্বাধীন রাষ্ট্রে 53 বছর পরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার অবতারণা আজকের এই ক্ষমতাসীনরা করছেন। ইতিহাসে তাদের জবাবদিহি করতে হবে একদিন। হিটলার মুসলিনীদের যে অবস্থা হয়েছিল, আইয়ুব খান এত কিছুর পরও বিতাড়িত হয়েছে, ইয়াহিয়া খানরা চলে যেতে হয়েছে, শেখ হাসিনাকেও যেতে হবে। নির্বাচন ছাড়া তিনবার ভোটের নাটক করে ক্ষমতায় আছেন। আগামী দিনের 7 তারিখে যেটা হচ্ছে, এটা কি নির্বাচন? আপনারা কি নির্বাচন মনে করেন? আমি এবং গণতন্ত্র মঞ্চ, আমার দল নাগরিক ঐক্য নির্বাচন মনে করে না। এটা একটা পাতানো খেলা। শাহজাহান ওমর কালকে আজকে টিভিতে দেখলাম, উনি বলছেন আমু ভাই নাকি তাকে আওয়ামী লীগে পাঠিয়েছেন। ষড়যন্ত্র কোথায় দেখেন?
ষড়যন্ত্রকারীরা কোথায় লুকিয়ে আছে, কিভাবে তারা কাজ করছে। আবার বলছে যেখানে তার এলাকায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে বর্জন করেছে, এই জাতীয় লোকদের জনগণও বর্জন করবে। আগামী নির্বাচন জনগণ বর্জন করবেই করবে। এই নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষের সংখ্যা কম হবে, মানুষ যাবে না, কারণ তার নিজের যে প্রার্থী সেই প্রার্থীকে সে খুঁজে পাবে না, ভোট দেওয়ার সুযোগও পাবে না। তাই আমরা মনে করি 7 তারিখ একটা কলঙ্কিত অধ্যায়ের দিন। 7 তারিখ বাংলাদেশের এই মাটিতে গণতন্ত্রকে আরো একবার হত্যা করে ওই মুসলিনীর উত্তরসূরি শেখ হাসিনা, হিটলারের উত্তরসূরি শেখ হাসিনা, আইয়ুব মোলাহেমের উত্তরসূরি শেখ হাসিনা আবার ক্ষমতাকে পাকা পোক্ত করে জনগণের উপর খবরদারি করার চেষ্টা করবে। তারই একটা খেলা হচ্ছে 7 তারিখ। এই খেলায় কি হবে আমরা জানি না। এই খেলায় তারাই ঘোষণা দিবেন, তারাই তাদের এমপি নির্বাচিত করবেন। বিরোধী দলও তাদের দলের লোকরা জিতে বিরোধী দলের কাতারে বসবেন। বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, যারা নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছে এতদিন, তারা নির্বাচনে নেই। সেই নির্বাচন একদলীয় শাসন কায়েম করারই একটা নকশার নির্বাচন। জিনিসপত্রের দাম বাড়ছে, প্রতি মুহূর্তে আমরা দেখছি সামনে ভয়াবহ দিন আসছে। ব্যাংক লুটেরা আবার ক্ষমতায় এসে লুটপাট করার চেষ্টা করবে। তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা সকল রাজনৈতিক দল, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সাংবাদিক ভাইয়েরা আপনারাও আসুন। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে, অতি সন্ত্রাসবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যারা গাড়িতে আগুন লাগিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী। সারা পৃথিবীতে এভাবেই জনগণের বিজয় হয়েছে। বাংলাদেশে আমাদেরও বিজয় এভাবেই হবে, এই পথেই হবে, জীবন দেওয়ার মধ্য দিয়েই হবে। গণতন্ত্র মুক্তি, অবশ্যই গণতন্ত্র মুক্তি পাবে, এই বিশ্বাস আমাদের। আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশের বিজয় অনিবার্য, গণতন্ত্রের বিজয়ও অনিবার্য। সংগ্রামের সাথে এবং সমাবেশ, গণতন্ত্র মঞ্চের সমাবেশ প্রায় শেষ পর্যায়ে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক এবং আজকের সমাবেশের সভাপতি, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী জনাব সাকিব।